আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আগামী ৭ জুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজকের ভিডিওতে আমি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন ধাপে পরীক্ষা হবে এবং কোন কোন পদের জন্য অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেই সংক্রান্ত প্রশ্নের আলোচনা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। সো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এটার যে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩, এখানে কিন্তু বলা হয়েছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বেসিক্যালি ৩টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে হবে লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপে হবে মৌখিক পরীক্ষা এবং তৃতীয় ধাপে হবে ব্যবহারিক পরীক্ষা। আরেকটা বিষয় হচ্ছে, এখানে লিখিত পরীক্ষা মানেই যে রিটেন হবে বিষয়টা এমন না। লিখিত পরীক্ষা দ্বারা কিন্তু এমসিকিউ পরীক্ষাটাকেও ইন্ডিকেট করা হয়। সো তারপর আমরা দেখব যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী সকল পদের নিয়োগ পরীক্ষার জন্যই চাকরি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দ্যাট মিন্স আপনি যে পোস্টেই অ্যাপ্লাই করে থাকেন না কেন, অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই আপনাকে নিয়োগ দেওয়া হবে না। তবে কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে, যে পোস্টগুলোর জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ থাকা উচিত। যেমন আপনাকে কম্পিউটারের টাইপিং স্পিড দেখতে পারে, বা কম্পিউটারে আপনাকে বিভিন্ন একটা ছোটোখাটো বিভিন্ন ফাংশন দিতে পারে, এক্সেলের ছোটোখাটো কাজ দিতে পারে, পাওয়ার পয়েন্টের কাজ দিতে পারে। সো এগুলা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা। তবে সকল পোস্টের জন্যই কিন্তু এই মানে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। কিছু কিছু পোস্টের জন্য অংশগ্রহণ করতে হবে, সেগুলো আমরা খুব শীঘ্রই আলোচনা করব। সো শুরুতে দেখা যাক যে শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যেসব প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ এমন কিছু পোস্ট রয়েছে যেগুলোকে ডিরেক্ট শুধু লিখিত এবং মৌখিক পরীক্ষার পরই নিয়োগ দেওয়া হয়, তাদেরকে আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না। এটা নিয়ে আমরা এখন দেখব। সো একটু রিডিংটা পড়ে নিই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩-এর তফসিল ২, তফসিল ৩, তফসিল ৪ এবং তফসিল ৬-এ বর্ণিত তথ্য অনুযায়ী নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেখুন কি কি পোস্টগুলো হচ্ছে: কানুনগো বা উপসহকারী সেটেলমেন্ট অফিসার, সহকারী জরিপ অফিসার, সাব সার্ভেয়ার, কম্পিউটার, জিঙ্ক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার, বুক বাইন্ডার, গ্রেইনার, অফিস সহায়ক এবং ম্যাপ কাউন্টার। দ্যাট মিন্স এখানে আপনারা স্ক্রিনের যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, আপনারা আবার পড়ে নেবেন কে কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন, আপনারাই ভালো জানেন। এইখানের এই পোস্টগুলোর জন্য আপনাকে শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং দুটি পরীক্ষাতে আপনাকে পাশ করতে হবে আলাদাভাবে। আপনি জাস্ট দুটি মিলে, এবং দ্যাট মিন্স লিখিত এবং মৌখিক দুইটা মিলে যে পাশ করবেন এটা হবে না। আপনাকে ফার্স্টে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে, তারপর আপনাকে ভাইভায় ডাকা হবে এবং তারপর ভাইভাতেও আপনাকে পাশ করতে হবে, এবং ভাইভাতে আপনার মিনিমাম 50% মার্কস পেতে হবে, আদারওয়াইজ আপনি পাশ করতে পারবেন না। এবার আমরা দেখব কোন কোন পোস্টের জন্য লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার পাশাপাশি আবার প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সো আমরা এই পোস্টগুলো একটু দেখব। সো আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পোস্টগুলোর জন্য। এখানে হচ্ছে হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান এবং মেকানিক। এখানের যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলো হচ্ছে কিন্তু টেকনিক্যাল, অর্থাৎ একজন হিসাব সহকারী সে যদি কম্পিউটারের বেসিকই না জানে, সে কিন্তু তার কাজটা করতে পারবে না। বাই দ্য সেম ওয়ে ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, মেকানিক, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ জানা থাকাটা এই পোস্টগুলোর জন্য অবশ্যই উচিত। তো এক্ষেত্রে আপনাকে আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রথমে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তারপর ভাইভাতে ডাকা হলে সেখানেও পাশ করলেন, এরপর আপনাকে মৌখিক পরীক্ষায় 50% নাম্বার পাওয়ার পর তারপর আপনাকে ডাকা হবে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষায়, সেখানেও আপনাকে 50% মার্কস পেতে হবে। তবে এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তত একটা কঠিন কিছু দেয় না। যেমন হিসাব সহকারীর ক্ষেত্রে যদি বলি, যে আপনাকে এক্সেলের ছোটোখাটো একটা ফাংশন দিতে পারে, যে কিভাবে যোগ করা হয়, কিভাবে এটা করা হয়, বা আপনাকে দিতে পারে যে ড্রাফটসম্যানের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আপনাকে কোনো একটা বিষয়ে কম্পিউটারের মাধ্যমে করতে বললো। ক্যামেরাম্যানের ক্ষেত্রে আপনার
ছোটোখাটো বিভিন্ন ছবি সংক্রান্ত যারা ক্যামেরাম্যান তারাই ভালো জানেন, এগুলা দিতে পারে। এবার আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই যে বিভিন্ন পোস্ট, এই পোস্টগুলোর সিলেবাস এবং মানবন্টন নিয়ে। সো প্রথমে দেখব যে কানুনগো উপসহকারী বা সেটেলমেন্ট অফিসার, যেটা এই পরীক্ষার মানবন্টনটা কেমন হবে। কানুনগো বা উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় বাংলা আসবে 20 নাম্বার। বাংলা 20 নাম্বারের ভেতরে বাংলা সাহিত্য থেকেও কিছু কোশ্চেন্স আসতে পারে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এগুলার থেকে, এবং বাংলা গ্রামার থেকে কিছু কোশ্চেন্স আসবে। বাংলা গ্রামারের জন্য আপনারা 9-10-এর যে নতুন ব্যাকরণ বই সেটা এবং পুরাতন ব্যাকরণ বই এই দুইটার কম্বিনেশন করে পড়বেন। আর পাশাপাশি বাংলা সাহিত্য এগুলো তো পড়বেনই, তারপর বাগধারা, এক কথায় প্রকাশ এগুলা, তারপরে রয়েছে আপনার মুখস্থ আরও যে রয়েছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামারে ইংরেজি লিটারেচার থেকে কোশ্চেন্স তেমন একটা আসে না, তবে দুই একটা আসতে পারে একদম বেসিক যে কোশ্চেন্স লিটারেচারের, যেমন উইলিয়াম শেক্সপিয়ার সংক্রান্ত কিছু আসতে পারে, বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই টাইপের যারা বিখ্যাত রাইটার তাদের কিছু ইয়ার নাম আসতে পারে। আর বাকিগুলো আসবে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের বেসিক যে, যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে, তারপরে আপনার আসতে পারে হচ্ছে প্রেপোজিশন থেকে আসতে পারে, কিছু আর্টিকেলও আসে, ফ্রেজ ইডিয়াম থেকে আসে, কয়েকটা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দেয়, রাইট ফর্ম অফ ভার্ব দেয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো পড়লেই মোটামুটি ইংলিশ 20 হয়ে যায়। গণিতেও 20 নাম্বার আসে। গণিতের যে 20 নাম্বার একদম বেসিক, আপনারা এটার জন্য খাইরুলস বেসিক ম্যাথটা দেখতে পারেন। তারপর সাধারণ জ্ঞান আসবে এবং পদ সংশ্লিষ্ট বিষয়ে 30 নম্বর সহ সর্বমোট 90 নম্বরের পরীক্ষা হবে। এই 90 নম্বরের পরীক্ষা দেওয়ার পর মৌখিক পরীক্ষায় 10 নম্বর সহ উক্ত পদের নিয়োগ পরীক্ষার জন্য টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায়, লিখিত মানে যেটা এমসিকিউ, সেখানে আপনার 90 নম্বরের পরীক্ষা হবে, তারপর আপনার মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে আপনার আপনার সাবজেক্ট সম্পর্কে বেসিক জিনিস জিজ্ঞেস করতে পারে, বাংলাদেশের যে রিসেন্ট বিভিন্ন পলিটিক্যাল ইস্যু, বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক ইস্যু, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন অর্জন, এই টাইপের বিভিন্ন বেসিক কোশ্চেন্স আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এই হচ্ছে কানুনগো বা উপসহকারী সেটেলমেন্ট অফিসারের জন্য সিলেবাস। আর আরেকটা কথা, যেহেতু আপনারা দেখলেন যে লিখিত পরীক্ষার জন্য 90টা কোশ্চেন্স আসে, আর আপনাদের কিন্তু যে নোটিশটা দেওয়া হয়েছে 7 তারিখ পরীক্ষার জন্য, সেখানেও কিন্তু বলা হয়েছে 1.5 ঘন্টার পরীক্ষা, দ্যাট মিন্স 90 মিনিট। 90টা এমসিকিউর জন্য আপনারা 90 মিনিট সময়ই পাবেন। এবার আমরা দেখব সহকারী জরিপ অফিসার পদের সিলেবাসটা কী হবে। যারা সহকারী জরিপ অফিসার পদে অ্যাপ্লাই করেছেন তাদেরটা সিলেবাসটা আপনারা দেখে নেন, যে বাংলায় আসবে 20 নাম্বার, আমি এর আগে যা বললাম সেগুলোই আসবে। ইংরেজিতে 20 নাম্বার, গণিতে 15 নাম্বার, সাধারণ জ্ঞানে 15 নাম্বার, এবং আপনার বিষয়ভিত্তিক যে সহকারী জরিপ সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন্স সেখানে আপনার 20 নাম্বার, টোটাল হচ্ছে 90 নাম্বার। এবং পরীক্ষাটা হবে 1.5 ঘন্টা, এবং মৌখিক পরীক্ষা হবে 10 নাম্বার। মৌখিক পরীক্ষায় 10 নাম্বার সহ টোটাল হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের ভেতরেই কিন্তু আপনাদের মেরিট লিস্টটা দেওয়া হবে। এবার আমরা দেখব সাব সার্ভেয়ার বা কম্পিউটার, জিঙ্ক কারেক্টার, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার, এই পদগুলার পরীক্ষার সিলেবাস এবং মানবন্টনটা কেমন হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাব সার্ভেয়ার কম্পিউটার, জিঙ্ক কারেক্টার, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার, এই পদগুলার পরীক্ষার জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, গণিত ও পদ সংশ্লিষ্ট 30, তার মানে টোটাল হলো 70, সাধারণ জ্ঞানে 20, এই টোটাল হলো 90 নাম্বার। এই 90 নাম্বারের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তার জন্য সময় থাকবে 1.5 ঘন্টা, এবং মৌখিক পরীক্ষার 10 নাম্বার, টোটাল হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের উপর বেস করেই কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রদান করা হবে। তবে এই রিটেন পরীক্ষায় কিন্তু আপনাদেরকে মিনিমাম 50% মার্কস পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ 50% মানে হচ্ছে আপনাকে 45 নাম্বার অবশ্যই পেতে হবে। এবার দেখব হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার এবং ফটোম্যান এবং মেকানিক পদের সিলেবাস এবং মানবন্টন। আমি যে পোস্টগুলোর নাম বললাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলোর জন্য বাংলায় 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, গণিত ও পদ সংশ্লিষ্ট বিষয়ে 30 নাম্বার, টোটাল হলো 70 নাম্বার, এবং সাধারণ জ্ঞানে 20 নাম্বার, 90 নাম্বার। এই 90 নাম্বার পরীক্ষার জন্য আগের মতোই 1.5 ঘন্টা সময় পাবেন। তারপর আপনাকে এই 90 নাম্বারের পরীক্ষায় মিনিমাম আপনাকে 50%, দ্যাট মিন্স 45 নাম্বার পেতে হবে, আদারওয়াইজ আপনি পাস করতে পারবেন না। তারপর আপনাকে মৌখিক পরীক্ষায় 10 নাম্বারের জন্য অংশগ্রহণ করতে হবে। তো এতটুকুই ছিল
আজকের আমাদের আলোচ্য বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত। তারপরও যদি কারো কোনো কোশ্চেন্স থেকে থাকে এ সংক্রান্ত কোনো পদ নিয়ে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি বিষয়ভিত্তিক প্রিপারেশনের জন্য আপনারা কি করতে পারেন। প্রথমেই বলে দিচ্ছি, ইংরেজির জন্য আপনারা ইংরেজির যে বেসিক জিনিসগুলা কম্পিটিটিভ ইংলিশ বইটার থেকে পড়তে পারেন। কম্পিটিটিভ ইংলিশ থেকে আপনারা পার্টস অফ স্পিচটা, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, তারপরে আপনারা দেখবেন সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখবেন। তো এই বিষয়গুলো দেখার পাশাপাশি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো সেগুলো সলভ করবেন। আশা করি এগুলা করার পরে আপনাদের তেমন একটা সমস্যা হবে না ইংরেজির জন্য। আর গণিতের জন্য যেটা বলবো, আপনারা যাদের গণিতের দুর্বলতা রয়েছে তারা খাইরুলস বেসিক ম্যাথটা দেখতে পারেন। খাইরুলস বেসিক ম্যাথ থেকে আপনারা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আগে নিয়ে সেখান থেকে দেখবেন যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন্স এসেছিল, সেই চ্যাপ্টারগুলো খাইরুলস বেসিক ম্যাথ থেকে পড়ে নেবেন। তাহলে আপনাদের গণিতটা শেষ হয়ে যাবে। এবার আমরা বাংলার কথা যদি বলি, যে বাংলার ক্ষেত্রে আপনারা 9-10-এর যে বাংলা ব্যাকরণ নতুনটা এবং পুরাতনটা দুইটাই পড়বেন। নতুনটা খুবই সংক্ষিপ্ত, নতুনটা থেকে আপনারা প্রতিশব্দ দেওয়া আছে অনেকগুলো, সেগুলো পড়ে নেবেন। তারপর বাগধারা রয়েছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ রয়েছে, এগুলো পড়ে নেবেন নতুনটা থেকে এবং পুরাতনটা থেকে। পাশাপাশি আপনারা বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ এবং বাংলা সাহিত্যের যে বিখ্যাত কবি, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন উপন্যাস, চলচ্চিত্র রয়েছে, সেগুলো দেখে নেবেন। তো এগুলার জন্য আপনারা আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আপনারা চাইলে আপনারা বিভিন্ন বই থেকে পড়তে পারবেন। সেটা বিসিএসের যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে প্রিপারেশন নেয় সেরকম একটা বই, সেটা আপনারা চাইলে কিনতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো বই যেটা বাজারে, সেটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটা। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান সৌমিত্র শেখর স্যার, যিনি বর্তমানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কর্মরত রয়েছেন, ওনার বই। এটা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটা যথেষ্ট ভালো এবং এই বইটার থেকে অনেক কোশ্চেন্স হুবহু চলে আসে। সো আপনারা এইটার থেকে বাগধারা, ব্যাকরণ, বাগধারা সহ এক কথায় প্রকাশ এবং বিভিন্ন কবিদের, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিভিন্ন ইয়েগুলো আপনারা এই বইটার থেকেও দেখতে পারেন বাংলার জন্য। এবং সাধারণ জ্ঞানের জন্য যেটা বলবো যে MP3 পড়লে এনাফ, MP3 পড়তে পারেন। তার পাশাপাশি সবার জন্য আমার একটা বিশেষ সাজেশন হচ্ছে, আপনারা এই পোস্টগুলোর জন্য অবশ্যই অবশ্যই বিসিএস প্রিলিমিনারি যে কোশ্চেন্স, এই কোশ্চেন্স ব্যাংকটা কিনে নেবেন। বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন্স ব্যাংকটা যদি আপনারা পড়তে পারেন, সেখান থেকে হুবহু কোশ্চেন্স কমন আসবে। আপনাদের এই পোস্টের অনেক কোশ্চেন্স দেখবেন হুবহু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থেকে কমন চলে এসেছে। বিশেষ করে 35 থেকে এই 46তম যে বিসিএস, 35 থেকে 46তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার কোশ্চেন্সগুলো আপনারা দেখে নিতে পারেন। বিষয়ভিত্তিক আপনারা সব পড়তে হবে না, জাস্ট পড়বেন যে বাংলাগুলো পড়বেন, ইংরেজি পড়বেন, ইংরেজি লিটারেচার না পড়লেও হবে, গণিতটা সলভ করবেন আর সাধারণ জ্ঞানগুলো দেখে নেবেন। তাহলে আশা করা যায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে বিভিন্ন পদের পরীক্ষায় আপনারা প্রত্যাশিত মার্কস অর্জন করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা থাকলো। অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।